আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদের সাথে আছি সিফাত শারমিন। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এবছরও পঞ্চম শ্রেণীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে, পদ্ধতিটি বাতিলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে নাকচ। চট্টগ্রামে মিতু হত্যাকাণ্ডের ঘটনায় ৯ পেশাদার অপরাধী জড়িত জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডে এসপি বাবুলের বিশ্বস্ত সোর্সদের জড়িত হওয়ার কারণ স্পষ্ট নয়। ঈদের আগাম ট্রেন টিকিট বিক্রির শেষ দিন আজ, সংকট নেই কোথাও, সিট খালি থাকার আশঙ্কায় রেল কর্তৃপক্ষ। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বেড়ে গেছে তিস্তার পানি, পানির নিচে ৩০টি গ্রাম, কুড়িগ্রামে ৭৫,০০০ মানুষ পানিবন্দী। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। পঞ্চম শ্রেণীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পদ্ধতি বাতিলের প্রস্তাব অনুমোদন দেয়নি মন্ত্রিসভা। এর ফলে এ বছরেও যথারীতি অনুষ্ঠিত হবে পিইসি পরীক্ষা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার ১১৩তম বৈঠক। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অষ্টম শ্রেণীতে প্রাইমারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা পদ্ধতি চালু করে পঞ্চম শ্রেণীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিলের প্রস্তাব করা হয়। কিন্তু মন্ত্রিসভা মন্ত্রণালয়কে প্রস্তাবটি আরও পর্যালোচনার নির্দেশ দেয়। বলা হয়, শিক্ষার স্তর পরিবর্তন করে এই বিশাল কর্মযোগ্য পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তাই আগের মতোই পঞ্চম শ্রেণীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও অষ্টম শ্রেণীতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ১,১৩৮ কোটি মার্কিন ডলারের আন্তঃরাষ্ট্রীয় ঋণ চুক্তির খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৭ সালের মার্চ থেকে পরিশোধযোগ্য এই ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ১.৭৫ থেকে সর্বোচ্চ ৪%। আগামী জুলাই আগস্টে এই ঋণ চুক্তি সই হওয়ার কথা রয়েছে। এদিকে ২০২১ সাল নাগাদ সবার হাতে টেলিফোন পৌঁছানোর লক্ষ্যে জাতীয় টেলিযোগাযোগ নীতিমালা ২০১৬ এর খসড়ারও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীও মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। আমরা একটা মতামত দিয়েছিলাম, তো ক্যাবিনেটে আজকে বলা হলো যে পিইসি হিসেবে হোক আর যে হিসেবে হোক একটা পরীক্ষা, যেহেতু বৃত্তি রাখা হচ্ছে, নামের ব্যাপারে যদি ছোটোখাটো কোনো পরিবর্তন হয় সেটা হতে পারে, কিন্তু পরীক্ষা দুটোই থাকবে। শক্তিশালী অর্থনীতির কারণেই ব্যাংকিং খাতের প্রসার ঘটছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে আর্থিক অনুদানের চেক গ্রহণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। গণভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ব্যাংকিং সেবাকে সরকার জনগণের দোরগোড়ায় নিয়ে গেছে। এ কারণে ব্যাংকিং সেবা গ্রহণের প্রবণতা বেড়েছে। শক্তিশালী অর্থনীতির কারণে ব্যবসায়ী ও সাধারণ মানুষ সবাই লাভবান হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। জানান, সরকার ব্যবসা করতে আসেনি, বরং আওয়ামী লীগ সরকারই প্রথম ১৯৯৬ সালে বেসরকারি খাতকে উন্মুক্ত করেছিল। আর্থিক অনুদানের জন্য ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, এই অর্থ শুধু দুস্থদের জন্য নয়, সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের প্রতিটি টাকা আর্তমানবতার সেবায় ব্যয় হয় বলেও জানান শেখ হাসিনা। পরে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের জন্য দেয়া আর্থিক অনুদান গ্রহণ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস এর অধীনে দেশের ৩১টি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা এ সময় উপস্থিত ছিলেন। অন্যদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুদানের চেক তুলে দেন জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বেশি শক্তিশালী হয়েছে, আপনাদের ব্যাংক ভালোই চলছে, ব্যাংকের প্রসার ঘটছে, কারণ মানুষকে ব্যাংক ব্যবহার করার যে একটা প্রবণতা শিক্ষা দেওয়া, আমরা কিন্তু সেটাও দিয়েছি। আপনারা জানেন যে কৃষকের 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ আমরা করে দিয়েছি। কাজেই এভাবে ব্যাংকের মাধ্যমে তাদের সমস্ত কর্মকাণ্ড চালানো, আর এখন তো একেবারে উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হয়েছে।
গায়ের জোরে অবৈধভাবে ক্ষমতা ধরে না রেখে অবিলম্বে জনগণের দাবি অনুযায়ী নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর ইস্কাটনের রেডিস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করে এগ্রিকালচারালিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অ্যাব। এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, সরকার কথায় কথায় বিভিন্ন গণতান্ত্রিক দেশের কথা বলে। সরকারের উচিত ব্রিটেন থেকে শিক্ষা নিয়ে জনগণের মত অনুযায়ী ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়া। এতে যে জয়লাভ করবে জনগণ তাকেই মেনে নেবে। সরকার বড় বড় কথা বলে কিন্তু কোনো কথাই রাখেনি। ক্ষমতায় আসার আগে বিনামূল্যে কৃষি উপকরণ দেওয়ার কথা থাকলেও তা তারা দেয়নি। উৎপাদন খরচ হিসেবে না করেই ধানের দাম নির্ধারণ করায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন। একটু দেখুন ব্রিটেনের দিকে, দেখে একটু শেখুন। এখনো গায়ের জোরে অবৈধভাবে বিনা ভোটে নির্বাচিত গায়ের জোরে ক্ষমতা দখল করে বসে আছেন। সেখানে নির্বাচিত প্রাইম মিনিস্টার ওনারা গণভোটে হেরে গেছেন, সেই জন্য তিনি ছেড়ে দিচ্ছেন, রিজাইন করছেন। কাজেই এই তারা বলেন যে আমরা তাদেরকে ফলো করি, তাদের অনুযায়ী চলি, কিন্তু তাহলে এই জিনিসটা দেখে অন্ততপক্ষে জনগণের যে আজকে চাওয়া পাওয়া, জনগণ যে চাই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সেই নির্বাচনের জন্য ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের ঘটনায় 9 জন পেশাদার অপরাধী জড়িত বলে তথ্য পেয়েছে পুলিশ। বাবুল আক্তারের এক সময়ের বিশ্বস্ত সোর্সরা কেন এই হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ল তা এখনও স্পষ্ট হয়নি। এহতেশামুল হক ভোলা নামে আরেক সোর্সকে 1 সপ্তাহ আগে পুলিশ তুলে নিয়ে গেলেও তা স্বীকার করছে না বলে দাবি করেছে তার স্ত্রী। চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের ঘটনায় 2 আসামি ওয়াসিম ও আনোয়ার আদালতে জবানবন্দি দেওয়ার পর শুরু হয়েছে মামলাটির দৃশ্যমান অগ্রগতি। 2 আসামি ওয়াসিম ও আনোয়ার পেশাদার অপরাধী। একাধিক মামলাও রয়েছে তাদের বিরুদ্ধে। তাদের নির্ধারিত কোনো পেশা ছিল না। বাড়ি রাঙ্গুনিয়ায় হলেও ওয়াসিম থাকত নগরীর রাজাখালী এলাকায়। ওয়াসিম বাবুল আক্তারের বিশ্বস্ত সোর্স এহতেশামুল হক ভোলার সহযোগী। ভোলা নগরীর রাজাখালী এলাকার বাসিন্দা। ভোলার নামে নগরীতে 2 হত্যা সহ 10টি মামলা রয়েছে। স্বেচ্ছাসেবক লীগের নেতা বলে পরিচয় দিত সবাইকে সে। সেই ভোলা মঙ্গলবার থেকে নিখোঁজ। এসপি বাবুল আক্তারের সাথে ভালো সম্পর্কের কারণে স্বামীকে পুলিশ আটক করে মামলায় জড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ ভোলার স্ত্রীর। লাস্ট কথা হয়েছে 7:30, এরপর থেকে মোবাইল বন্ধ, আমি আর কোনো যোগাযোগ করতে পারিনি। তারপর আমি 9টা বাজে কল দিছি, মোবাইল বন্ধ। এরপর 11টা বাজে দিছিও মোবাইল বন্ধ। থানায় গেছি, জিডি নিচ্ছে না। আমার ধারণা আমি আমার হাজব্যান্ডের স্যান্ডেল ওখানে দেখেছি ওই বন্ধ থানায়, কিন্তু ওরা স্বীকার করে নাই। তবে রবিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে গ্রেফতার 2 জন ছাড়া অন্য কাউকে আটকের কথা অস্বীকার করেছে পুলিশ। পরিষ্কার বিষয় হলো গ্রেপ্তার 2 জনই হলো, আর আগে যারা হয়েছিল যাদেরকে রিমান্ডে আমরা দেখেছি সেটা আলাদা, কিন্তু এখন গ্রেপ্তার 2 জনই। এদিকে অন্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের কয়েকটি টিম কাজ করছে বলে সিএমপি কার্যালয়ে সাংবাদিকদের জানিয়েছেন সিএমপির জনসংযোগ কর্মকর্তা। যাদেরকে আমরা এই পর্যন্ত শনাক্ত করতে পেরেছি তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের টিম কাজ করেছে। আমরা যদি তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই তখনই আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেব। 5 জন ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর ওয়ার নিজাম রোডে বাসার কাছে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে স্ত্রী মিতু হত্যার সাথে জড়িত সন্দেহে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মুখোমুখি করার জন্যই পুলিশ সুপার বাবুল আক্তারকে নিয়ে যাওয়া হয়েছিল। সচিবালয়ে মাদক দিবস নিয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই তথ্য জানিয়েছেন। মন্ত্রী বলেন, মিতু হত্যার সাথে জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীতে আরও আসামি ধরা পড়বে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মাদক সংক্রান্ত প্রায় 50,000 মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার জন্য আলাদা আদালত গঠন করা হবে বলে জানান তিনি। তবে মাদক মামলায় সাধারণত সফলতা পাওয়া যায় না উল্লেখ করে আসাদুজ্জামান খান জানান, এজন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 1990 আরও যুগোপযোগী করার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাবুল আক্তারের যাদের ধরেছি তাদের সঙ্গে আমরা তাদের সঙ্গে বাবুল আক্তারের কথা বলে দেওয়া হয়েছে এবং তারা কেন খুন করেছে, কিভাবে কি খুন হলো, সেই জন্যই বাবুল আক্তারকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য
পুলিশ তাকে কিছুক্ষণের জন্য তাদের সঙ্গে কথাবার্তার জন্য নেওয়া হয়েছিল। টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন হাসপাতাল থেকে ভাগিয়ে নিয়ে রোগীদের পকেট কাটছে উত্তরার রিজেন্ট হাসপাতাল। ভর্তির পর ভুয়া খাতে 50-60 হাজার টাকা করে বিল আদায় করে হাসপাতালটি। অসহায় রোগীর স্বজনরা টাকা দিতে না পারলে তাদের আটকে রাখার অভিযোগও রয়েছে। অতিরিক্ত বিল আদায়ের কথা প্রথমে অস্বীকার করলেও পরে হাতে নাতেই ধরা পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। মিরাজ হোসেন গাজীর অনুসন্ধানী রিপোর্ট, ছবি তুলেছেন মনিরুজ্জামান। পরিবহন শ্রমিক মোহাম্মদ সুমন চলতি মাসের 17 তারিখে আবদুল্লাপুরে সড়ক দুর্ঘটনায় সামান্য জখম হয় তাকে নেওয়া হয় টঙ্গী সরকারি হাসপাতালে। সেখান থেকে তাকে বলা হয় উত্তরার 11 নম্বর সেক্টরের রিজেন্ট হাসপাতালে যাওয়ার জন্য। পরে একটা প্রাইভেট কার দেখাই দিল যে আমরা তো চিনি না, পরে বলে ড্রাইভারে চিনি, পরে ড্রাইভারে নিয়ে গেল। আমার হাতে 4টে সেলাই লাগছে আর মাথায় 2টে সেলাই লাগছে। আমি সুস্থ আছিলাম, আমি জ্ঞান হারাই নেই কখনো। জখম সামান্য হলেও 4 দিন তাকে আটকে রাখা হয় হাসপাতালে। শেষে ধরিয়ে দেয়া হয় 64,000 টাকার বিল। বিলে সিট ভাড়া, ওটি চার্জ, ডক্টর চার্জ, ওষুধ সব মিলিয়ে 14,000 টাকা, আর টিম চার্জের নামে 50,000 টাকা। 50,000 টাকা আর একটা বিল করে, এই 50,000 টাকা একবারে বুয়া। পরে আপনার যে বলছেন ফোন করে, ঠিক আছে, পরে বললো যে সাংবাদিক লোক, তাইলে আর রাখা যাইব না, পরে যে টাকা দেয় এই টাকা দিয়ে তোমার সাইরা দাও। পরে 14,000 টাকা দেওয়ার পরে সাইরা দিচ্ছে। কিন্তু এই রহস্যজনক টিম চার্জ বিষয়টা আসলে কি? কোনো সঠিক জবাব নেই হাসপাতাল কর্তৃপক্ষের। অথচ এ নিয়েই হাসপাতালে আসা রোগী ও স্বজনদের নানা অভিযোগ। কেডা বলছে আপনার 62,000 টাকা। আমি কি আপনারা এখানে একটা লোক ম্যানেজার বসে থাকে, সেই বলছে, কয় না 1,62,000 বলছে না হুদা 62। আমি কি হুদা 62? আপনার মাথা ঠিক আছে? এখানে আসছি যদিপুর সদর হাসপাতাল নিয়ে গেছিলাম, ঢাকা লয়ে যেতে, তারপর ওরা ঢাকা পাঠিয়ে দিচ্ছে। আবদুল্লাপুর আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, আমার এখন থেকে বাংলাদেশ মেডিকেল নিছে, তখন থেকে অ্যাম্বুলেন্স আমার এখানে নিয়ে এসে। হাসপাতালে থাকা এমন আরেক রোগীর বিলেও দেখা যায় 60,000 টাকার টিম চার্জ, আর সেই টাকা আদায়ে রীতিমতো মারমুখী হাসপাতাল কর্তৃপক্ষ। বিল দিতে পারি না, আমার নানান কথাবার্তা কইয়া গালাগালি করছে। কি কথা বলে? মানে এমন এক কথা বলছে স্যার, ওই কথাটা বলায় আমার লজ্জা। তারপরে আপনার কানেরটা বিক্রি করেন। এসব অভিযোগ নিয়ে কথা হয় রিজেন্ট হাসপাতালের একজন কর্মকর্তার সাথে। এরই মধ্যে হাজির হন সংশ্লিষ্ট আরও কয়েকজন। রোগী ভাগিয়ে আনাকে মার্কেটিং পলিসি বললেও অতিরিক্ত বিল আদায়ের কথা অস্বীকার করেন তিনি। ওটি টিম চার্জ দিতে, ওটি টিম চার্জটা হচ্ছে কি করে নর্মাল, এটা তাহলে আমার ভাই এক্সাম্পল দেখাইতে হবে। হ্যাঁ আমি বললাম তো, ঠিক আছে, আমি তো সুমনেরটা যেমন দেখাইছেন। তবে তাকে নিয়েই হাসপাতালটির ওয়ার্ডে গেলে রব্বানি নামের আরেক রোগীর বিলেও পাওয়া যায় সেই টিম চার্জের নামে 60,000 টাকা। গাজীপুর জয়দেবপুর সদর হসপিটাল থেকে। কীভাবে আসেন এখানে? চিনতেন হসপিটাল? না, এইটা চিনতাম না। আমার ওই জায়গার ডাক্তাররা পাঠায়া দিছে অ্যাম্বুলেন্সে কইরা। অসহায় রোগীদের দালালের মাধ্যমে ভাগিয়ে আনা, সেবার নামে ব্যবসা, আর ব্যবসার নামে হাসপাতালটির পকেট কাটা বন্ধে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগীরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিন আজ। দেয়া হচ্ছে 5 জুলাইয়ের টিকিট। সেহরির পর থেকে কমলাপুর স্টেশনে টিকিট প্রত্যাশীরা ভিড় করেন। সকাল 8টা থেকে শুরু হয় টিকিট বিক্রি। এ সময় শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে টিকিট নেন। তবে গতকালের তুলনায় টিকিট প্রত্যাশীদের চাপ ছিল কিছুটা কম। দীর্ঘ সময় অপেক্ষা আর ভোগান্তি থাকলেও টিকিট নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। বেলা বাড়ার সাথে সাথে টিকিট প্রত্যাশীদের চাপ কমতে থাকে। দুপুর নাগাদ রেল স্টেশন অনেকটা ফাঁকা হয়ে যায়। এবারের পর্যাপ্ত টিকিট থাকায় চাহিদা পূরণের পরও অনেক আসন ফাঁকা থাকবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে তিস্তার পানি বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছার চরাঞ্চলের 30টি গ্রাম। কুড়িগ্রামে পানিবন্দী অন্তত 75,000 মানুষ। তিস্তার পানি বিপদসীমার 20 থেকে 25 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। দেখা দিয়েছে ভাঙন। হুমকির মুখে তিস্তা প্রতিরক্ষা ডানতীর বাঁধ সহ শহর রক্ষা বাঁধ। নদী গর্ভে চলে গেছে রংপুরের বিভিন্ন ইউনিয়নের শতাধিক ঘরবাড়ি, বসতভিটা ও আবাদি জমি। পানিবন্দী 10,000 মানুষ। তিস্তা প্রতিরক্ষা ডানতীর বাঁধে মহিপুর এলাকার কিছু অংশ ধসে গেছে। ভাঙন আতঙ্কে তিস্তা পাড়ের মানুষ। বন্ধ হয়ে গেছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। বালির বস্তা, বাঁশ ও গাছ ফেলে
ভাঙন ঠেকানোর চেষ্টা করছে স্থানীয়রা। এদিকে বেড়েই চলেছে কুড়িগ্রামের নদ নদীর পানি। ধরলার পানি ৪ সেন্টিমিটার বেড়ে বিপদসীমা দিয়ে বইছে। ব্রহ্মপুত্রে ৮ সেন্টিমিটার এবং তিস্তায় বেড়েছে ১০ সেন্টিমিটার। তলিয়ে গেছে ২০৪ দ্বীপচর। পানিবন্দী ৬ উপজেলার অন্তত ৭৫,০০০ মানুষ। ঘরবাড়ি তলিয়ে থাকায় রোজায় অবর্ণনীয় দুর্ভোগে দুর্গতরা। করমুক্ত আয়সীমা অপরিবর্তিত রেখে সঞ্চয় রেয়াত সুবিধা কমানোতে বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছেন ব্যক্তিগত আয়করদাতারা। বিশ্লেষকরা বলছেন এর ফলে ৪০,০০০ টাকা মাসিক বেতনের একজন আয়করদাতাকে গত বছরের তুলনায় কর বেশি দিতে হবে ৫ গুণেরও বেশি। বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে সামাজিক ন্যায় বিচার পরিপন্থী আখ্যা দিয়ে বলেন, মূল্যস্ফীতি অতিরিক্ত আয়করের বোঝার ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে। তাতে বাজারের চাহিদা কমে স্লথ হয়ে পড়বে অর্থনৈতিক প্রবৃদ্ধি। সরকারের সব ধরনের উন্নয়ন আর অনুন্নয়ন ব্যয় মেটাতে সমর্থ সব নাগরিকের কাছ থেকে কর আদায়ের বিকল্প নেই। কিন্তু নতুন বাজেটে ব্যক্তিগত আয়কর নিয়ে যে প্রস্তাব করা হয়েছে তা বিস্মিত করেছে বিশ্লেষকদের। মূল্যস্ফীতিকে আমলে এনে বাড়ানো হয়নি করমুক্ত আয়সীমা, উল্টো কমানো হয়েছে বিনিয়োগ বা সঞ্চয় করে রেয়াত পাবার সুযোগ। ধরেন আপনার আয় হচ্ছে ১০০ টাকা, তো কর রেয়াতটা ছিল আগে ধরেন ৩০ টাকা যদি বিনিয়োগ করতেন ১৫% আপনি কর রেয়াত পেতেন। এই বছর যেটা তারা করেছে যে আপনার এখন বিনিয়োগ করতে পারছেন আপনি ২০ টাকা। ২০ টাকা বিপরীতে আপনি আগে যেটা ১৫% রেয়াত পেতেন সেটাও তারা কমিয়ে দিয়েছে, কিন্তু এখন হয়ে গেছে ১০, ১২, ১৫, গড়পড়তা বলতে পারেন ১১%। আয়কর যে রেটটা ছিল ওটা কোনো পরিবর্তন হয়নি, কিন্তু এই কারণে কিন্তু আপনার করটা বেড়ে যাবে কিন্তু আপনার এই বছরে। সব মিলিয়ে ৪০,০০০ টাকা মাসিক বেতনের কাউকে গত বছরের চাইতে নতুন অর্থ বছরে কর বেশি দিতে হবে ৫২১% বা ৫ গুণ। ৫০,০০০ টাকা মাসিক বেতনভোগীকে আগের চাইতে ৫১% বেশি কর দিতে হবে। আর ১ লাখ টাকা মাসিক বেতনের কাউকে গত বছরের চাইতে ২৬% বেশি কর দিতে হবে। বাজেটে আয়কর বিধিমালার পরিবর্তন এনে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, উৎসে কর বা আগাম আয়করের অর্থ বছর শেষে মোট প্রদেয় করের চাইতে বেশি হলেও ফেরত পাবেন না আয়করদাতারা। যাদের আয় বেশি তাদের উপরে ট্যাক্সের যে বার্ডেন সেই বার্ডেনটা কম, এবং এতে করে সমাজে যে আয়ের বৈষম্য সেটা কিন্তু প্রকট হচ্ছে। এবং গত প্রায় ১৫-২০ বছর ধরে যে এই যে ক্রমবর্ধমান যে আয় বৈষম্য সেটার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের যে ইনকাম ট্যাক্সের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার। অচিরেই সাধারণ মানুষের অর্থ দিয়ে সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা দ্বিগুণ করা, সুশাসনের তোয়াক্কা না করে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ব্যয়বহুল রাস্তা নির্মাণ করা বা রডের বদলে বাঁশ ব্যবহার করে ভবন নির্মাণ নিয়ে করদাতারা প্রশ্ন তোলা শুরু করবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। এখন দেখবেন বাংলা লিংক ঈদ ফেস্ট ইফতার বাজার সংবাদ। এবারের রমজানে নীলফামারী জেলার সবখানেই বসেছে ছোট বড় ইফতারের দোকান। বাজার থেকে ইফতার কেনায় রোজদারদের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। তবে চিনি, সয়াবিন তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেশি হওয়ায় গত রমজানের তুলনায় এবার তেমন লাভ হচ্ছে না বলে জানিয়েছেন ইফতার বিক্রেতারা। উত্তরের জেলা নীলফামারীতে এবার প্রায় প্রতিটি ছোট বড় দোকানের সামনে ইফতার বিক্রির আয়োজন দেখা যাচ্ছে। ইফতার আয়োজনে রয়েছে বুট, বুন্দিয়া, বেগুনি, জিলাপি, পেঁয়াজু, খাসির টিকিয়া এবং নতুন সংযোজন হয়েছে হালিম। ক্রেতারা বলছে বাড়িতে সব ধরনের আইটেম করা হয় না, তাই কিছু ইফতার বাজার থেকে কিনতেই হয়। ফুটপাতের দোকান থেকেও ইফতার কিনতে ক্রেতাদের কোনো দ্বিধা নেই, বরং সেখানে মনের মতো আইটেম পেয়ে তারা খুশি। রমজান মাস এক বছরে একবার আসে, যতটুকু সাধ্যের ভিতরে পড়ে ততটুকু ইফতারি করি। প্রতিদিন ইফতারি কেনাকাটা করি 200 থেকে 400-র মধ্যে। রমজান শুরুর পর এবার চিনি, সয়াবিন তেল, বুট সহ নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় লাভের তেমন মুখ দেখছেন না বলে জানান বিক্রেতা। এতে তারা ক্ষোভও প্রকাশ করেন। ক্রেতারা মোটামুটি ভালোই কম দামেই পাচ্ছে বলে আমরা আশাবাদী। চিনির দাম বেশি, আপনার সয়াবিন তেলের দাম বেশি। গতবার ছিল 60 টাকা 65 টাকা, এবার মনে হয়েছে আবার হয়েছে 75 টাকা। বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা সহ মানসম্মত ইফতার পেতে অভিযান চালানোর দাবি এ অঞ্চলের মানুষের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কোপা আমেরিকা ফুটবল।
23 বছরের শিরোপা খরা কাটাতে পারল না আর্জেন্টিনা। গত বছরের পুনরাবৃত্তি ঘটিয়ে চিলি এবারও টাইব্রেকারে গুড়িয়ে দিল মেসি মার্টিনোদের শিরোপার স্বপ্ন। এদিকে 14 বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের শিরোপা জেতাতে না পেরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। দুই দলের প্রচণ্ড স্নাইচাপের মধ্যেই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু হয় কোপা আমেরিকার শতবর্ষী ফাইনাল। 23 বছরের অধরা শিরোপা জিততে মরিয়া লিওনেল মেসির আর্জেন্টিনা তার নৈপুণ্যেই তুলনামূলক বেশি আক্রমণে। তবে 21 মিনিটে চিলি ডিফেন্সের ভুল থেকে গোলের সুযোগ মিস গঞ্জালো হিগুয়াইনের। 3 মিনিট পর মেসির ফ্রি কিকে নিকোলাস ওতামেন্দির হেডও একটুর জন্য জায়গা পায়নি গোলে। 28 মিনিটে মেসিকে ফাউল করে চিলিয়ান মিডফিল্ডার মার্সেলো দিয়াস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে। কিন্তু 10 জনের দলের বিপক্ষে ঝলসে ওঠা আক্রমণে আর্জেন্টাইন অধিনায়ক মেসি 40 মিনিটে ডি বক্সে ফলস ডাইভ দিয়ে দেখেন হলুদ কার্ড। 3 মিনিট পর ডিফেন্ডার মার্কোস রোহো ফাউল করে সরাসরি লাল কার্ড দেখলে সমানে সমান হয় দুই দল। 56 মিনিটে হিগুয়াইন গোলের সুযোগ নষ্ট করার পর আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো তাকে তুলে নিয়ে মাঠে নামান সের্জিও এগুয়েরোকে। কিন্তু 74 মিনিটে এই ফরওয়ার্ডও গোলের সুযোগ হেলায় হারান ডি বক্সের ভেতর থেকে লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে। নির্ধারিত সময়ের শেষ মিনিটে চিলিকে গোলবঞ্চিত করেন অ্যালেক্সিস সানচেজ। পাল্টা আক্রমণে লক্ষ্যভ্রষ্ট হয় মেসির দূরপাল্লার শট। অতিরিক্ত 30 মিনিটের লড়াইয়ে চিলির ভার্গাসের ডাইভিং হেড গোলকিপার সের্জিও রোমেরো ও এগুয়েরের দুর্দান্ত হেড চিলি গোলকিপার ব্রাভো রুখে দিলে গত বছরের মতো এবারও টাইব্রেকারে গড়ায় ফাইনালের ভাগ্য। স্নায়ুচাপের টাইব্রেকারে চিলির আর্তুরে ভিদালের প্রথম শট আর্জেন্টাইন গোলকিপার ঠেকিয়ে দিলেও মেসি ক্রসবারের উপর দিয়ে বল পাঠিয়ে হতাশ করেন। চতুর্থ শটে চিলি গোলকিপার রুখে দেন বিগলিয়ারের প্রচেষ্টা। এরপর পঞ্চম শটে সিলভা বল জালে পাঠিয়ে 4-2 জয় নিশ্চিত করেন চিলির। এদিকে 2014 বিশ্বকাপের পর 2015 ও 2016 কোপা আমেরিকায়ও আর্জেন্টিনাকে ফাইনাল জেতাতে না পারার হতাশায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। ড্রেসিং রুমে মনে হয়েছে জাতীয় দলে খেলাটা আমার জন্য নয়, সময় হয়েছে ওটা ছেড়ে দেয়ার। আমি আমার সাধ্যমতো সবকিছু করেছি, শিরোপা জিততে না পারাটা ভীষণ কষ্ট দেয়। 2005 সালে জাতীয় দলে অভিষেকের পর 29 বছর বয়সী মেসি 112 ম্যাচে 55 গোল নিয়ে এই টুর্নামেন্টই ভেঙেছেন গ্যাব্রিয়েল বাতুস্তুতার দেশের হয়ে সর্বাধিক গোলের রেকর্ড। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতির সাথে থাকুন, ফিরে এসে থাকছে। বন্দুকযুদ্ধের নামে বিনা বিচারে মানুষ হত্যা করা হচ্ছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল, মন্তব্য এরশাদের। ঈদের লম্বা ছুটিতে বাণিজ্যিক ব্যাংকগুলো বন্ধ থাকলে ঝুঁকির মুখে পড়বেন ব্যবসায়ীরা, আশঙ্কা এফবিসিসিআই সভাপতির। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। বন্দুকযুদ্ধের নামে বিনা বিচারে মানুষ হত্যা করা হচ্ছে, এমনকি পুলিশি রিমান্ডে থেকেও বন্দুকযুদ্ধে মানুষ মারছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। এরশাদ বলেন, সুশাসন আজ গুলিবিদ্ধ, সুশাসন নেই বলেই নির্বিচারে মানুষ মারা যাচ্ছে। সোমবার সুপ্রিম কোর্ট বার কাউন্সিলে জাতীয় আইনজীবী ফেডারেশনের আয়োজিত এক ইফতার মাহফিলে এসব মন্তব্য করেন তিনি বলেন, দেশে যে আইন আছে এই আইন দিয়ে সুবিচার পাওয়া সম্ভব নয়, তা সংশোধন করতে হবে। ঈদের লম্বা ছুটিতে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো বন্ধ থাকলে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্তের পাশাপাশি ব্যবসায়ীরা ঝুঁকির মুখে পড়বেন বলেছেন এফবিসিসিআই এর সভাপতি আব্দুল মাতলুব আহমদ। 4 জুলাই পর্যন্ত বাণিজ্যিক ব্যাংক চালু রাখা ও ঈদের 2 দিন পর খোলার দাবি করেছেন তিনি। সকালে ফেডারেশন ভবনে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন এফবিসিসিআই সভাপতি। তিনি বলেন, ঈদকে ঘিরে আগামী কয়েকদিন বৃহৎ পরিসরে দেশে ব্যবসা বাণিজ্য হবে, কিন্তু সেই টাকা ব্যাংকে রাখা না গেলে ব্যবসায়ীরা ঝুঁকির মুখে পড়বেন। তাই ওই সময় চুরি ডাকাতি সহ আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা করছেন এফবিসিসিআই সভাপতি। তিনি বলেন, সব সেবাধর্মী প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য একই রকম নয়, তাই ঈদের কারণে লম্বা সময় ব্যাংক বন্ধ রাখা কোনোভাবেই যৌক্তিক নয় বলে মনে করেন মাতলুব আহমদ। এবারে রয়েছে রুহ আফজা ঈদ বাজার সংবাদ।
ঈদকে ঘিরে রমজানের মাঝামাঝিতে সরগরম হয়ে উঠেছে রাজশাহী রেশমপল্লী। আর পল্লী থেকে তুলে আনা রেশম সিল্কের তৈরি পোশাক থরে থরে সাজানো হয়েছে শোরুমগুলোতে। ক্রেতা আকর্ষণ করতে সেখানে শোভা পাচ্ছে বিপুল সংখ্যক নতুন নতুন ডিজাইনের শাড়ি, পাঞ্জাবি, থ্রি পিস ও শিশুদের পোশাক। তবে বরাবরের মতোই দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে ভিন্নমত। কারখানার চরকায় কাটা এই রেশমি সুতো থেকেই তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী রেশমের কাপড়। যে কোনো উৎসবে এই রেশমের কাপড় পায় ভিন্ন মাত্রা। পবিত্র ঈদ উল ফিতরেও ক্রেতাদের ঝোঁক থাকে এই রেশমি বস্ত্রের দিকে। তাই সরগরম রাজশাহীর রেশমপল্লী। সফট সিল্ক, মসলিন সিল্ক, রস সিল্ক, টুইস্ট কাতান, সিল্কের ওপর এমব্রয়ডারি, হাতের কাজ ও অ্যাপ্লিকের কাজ করা শাড়িতেই ক্রেতাদের চাহিদা বেশি। আর এসব শাড়ি পাওয়া যাচ্ছে ২৫০০ থেকে শুরু করে ১ লাখ টাকা মূল্যমানে। আমাদের তো জানেনই রাজশাহীর ঐতিহ্য হচ্ছে আমাদের রাজশাহী সিল্ক। এগুলো পরলে তো কখনোই গরম লাগে না। প্রত্যেকটা কালার আমাদের শুট হবে রাজশাহীর জন্য। ঈদের কেনাকাটা করতে আসছি বাচ্চাদের জন্য, আমাদের ফ্যামিলি সবার। কোয়ালিটি ভালো, কিন্তু রেটটা একটু বেশি মনে হচ্ছে। বয়ন শিল্পের উৎকর্ষতায় ক্রেতাদের রুচিতেও এসেছে পরিবর্তন। আর এ বিষয়টি মাথায় রেখে চাহিদা ও আবহাওয়া অনুযায়ী বাহারি রঙের বৈচিত্র্যময় পোশাক তৈরি করছেন ব্যবসায়ীরা। ঈদকে সামনে রেখে আমরা রাজশাহী সিল্কের সফট সিল্ক, এটা তো বেস্ট কোয়ালিটি সফট সিল্ক শাড়ি, তারপরে মসলিন শাড়ি, সিল্কের কাতান, তারপরে এবার আরেকটা বেস্ট কোয়ালিটি টুইস্ট কাতান এসছে আমাদের। আমরা এখন শাড়ির চাইতে থ্রি পিসের দিকে আমরা নজর দিয়েছি বেশি। শাড়িটাও কিন্তু আগের মতো পুরো শাড়ি বিক্রি হয় না, পাতলা শাড়ি, যেমন মুসলিন প্রচুর চলছে আমাদের এবছর। রাজশাহী সিল্কের কদর শুধু দেশে নয়, বিদেশেও এর চাহিদা যথেষ্ট। ঈদ উপলক্ষে আগামীতে এই চাহিদা বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আবারও নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতির সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। দুদিনের ব্যবধানে আবারও দরপতন ব্রিটিশ মুদ্রা পাউন্ডের। ব্রিটিশদের উদ্বিগ্ন না হবার আহ্বান অর্থমন্ত্রী অসবর্নের। আরামবাগের স্বপ্ন গুড়িয়ে দিয়ে ৪ বছর পর ফেডারেশন কাপের শিরোপা আবাহনের ঘরে। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। দুদিনের ব্যবধানে আবারও দরপতনের মুখে পড়েছে ব্রিটিশ মুদ্রা পাউন্ড। আর এতে উদ্বিগ্ন না হয়ে বাজার স্থিতিশীল হতে ব্রিটেনবাসীকে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পদত্যাগ পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন অর্থমন্ত্রী জর্জ অসবর্ন। এদিকে ব্রেক্সিটের জেরে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন নেতৃত্বের চ্যালেঞ্জে পড়া লেবার পার্টি প্রধান জেরেমি করবিন। সোমবার কার্যক্রম শুরুর প্রথম ঘণ্টায় ইউরোর দর ডলারের বিপরীতে 2% কমে যায়। আর এর পরপরই এক বিবৃতিতে যুক্তরাজ্যবাসীকে উদ্বিগ্ন না হয়ে ধৈর্য ধারণের আহ্বান জানান অর্থমন্ত্রী অসবর্ন। এদিকে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার আগ পর্যন্ত ব্রেক্সিট নিয়ে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছেন জার্মানি। এ ব্যাপারে যুক্তরাজ্যকে পর্যাপ্ত সময় দেওয়ার কথা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের মুখপাত্র স্টিফেন সেইবার্ট। ব্রেক্সিট পরবর্তী করণীয় নির্ধারণে বার্লিনে আলোচনায় বসছে ফ্রান্স, জার্মানি ও ইতালি। এবারে ক্লেমন খেলার সংবাদ। ফুটবল। ওয়ালটন ফেডারেশন কাপে নবম শিরোপা জিতল আবাহনী। ফাইনালে আরামবাগ ক্রীড়া সংঘকে হারালো 1-0 গোলে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যায় আবাহনী। স্বাধীনতা কাপ শিরোপা হাতছাড়া হয় ফেডারেশন কাপ জিতে খুশি দলের ফুটবলাররা। স্নায়ুচাপের ফাইনাল খেলার অভিজ্ঞতা কম থাকলেও শিরোপা যুদ্ধে আবাহনীকে চ্যালেঞ্জ ছুঁড়ে লড়তে থাকে আরামবাগ। তবে ম্যাচে নিয়ন্ত্রণ ছিল আবাহনেরই। ম্যাচের 6 মিনিটে সানডে চিজোবার আক্রমণ রুখে দিলেও ইংলিশ স্ট্রাইকার লিটাককে আটকাতে পারেনি আরামবাগ ডিফেন্স। 11 মিনিটে লিটাকের গোলে এগিয়ে যায় আবাহনী। দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা আনার সুযোগ পেয়েছিল আরামবাগ, কিন্তু লক্ষ্যভ্রষ্ট করেন ক্যামেরনের ফুটবলার সামনেক। স্ট্রাইকিং ব্যর্থতায় ব্যবধান আর না বাড়লেও 1-0তেই জয় পায় আবাহনী। ঘরে তোলে ফেডারেশন কাপের নবম শিরোপা। টুর্নামেন্টের সেরা হয়েছেন আবাহনীর সানডে চিজোবা। ম্যান অব দ্য ফাইনাল আবাহনীর জয়ের নায়ক লিটাক। আরামবাগের খোস্তা রাহন জিতেছেন ফেডারেশন কাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন বাংলা লিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।